একদম ব্রঙ্কাস দিয়ে, তাহলে সরাসরি নাম লিখে হবে ব্রঙ্কাসটা ডাইরেক্ট তাড়াতাড়ি হবে। এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা, ইমিডিয়েটলি রিলিফ করে যায়। অনেক সময় বাচ্চাদের আমাদের এই সালবিউটামল দিয়ে ইনহেলেশন করার প্রয়োজন পড়ে, এটাকে নেবুলাইজেশন বলা হয়। ইনহেল করবে যেটা সেটাকে নেবুলাইজেশন বলা হয়। এমনিতে মেডিকেল সায়েন্সে আমরা ইনহেলার এবং নেবুলাইজেশন দুইটা ভিন্ন অর্থ ব্যবহার করি। আচ্ছা, এরপর চলে আসেন যে তাহলে স্যার সিরাপ দিব কাকে? দেখা গেছে যে একটা বাচ্চা তার নর্মালি হচ্ছে আপনার ঠান্ডা লাগলেই এরকম শ্বাসকষ্ট উঠে, সেক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে সিরাপটা দিয়ে রাখবো যাতে অলওয়েজ ব্রঙ্কাসটা ডায়াবেটিক থেকে কখনো স্পষ্ট না হবে। এটা অনেক সময় শীতকালে ঠান্ডা লাগে না বাচ্চাদের, শীতকালে বাচ্চাদের ঠান্ডা লাগে না, দেখবেন বাচ্চাদের ঠান্ডা লাগলে বলে আম্মা ঈশা যে নাক দিয়ে এমন পরিমাণ পানি পড়তেছে স্যার যে তার শ্বাস টেনে সে আর শ্বাস নিতে পারতেছে না। তখন ওই বাচ্চাদের ক্ষেত্রে যদি সিভিয়ার কন্ডিশনে বাচ্চা খুব টেনে টেনে কষ্ট করে শ্বাস নেয়, সেক্ষেত্রে নেবুলাইজেশন, আদারওয়াইজ আমরা একটা সিরাপ দিয়ে রাখি সালবিউটামল যাতে তার শ্বাস-প্রশ্বাসটা ঠিকমতো এর ভিতরে প্রবেশ করতে পারে, কনস্ট্রিকশন বা স্পাজম জিনিসটাই না হয়। সালবিউটামল থেকে একটা সাইড এফেক্ট আছে, অনেক সময় হার্ট রেট বেশি বিট করতে পারে, প্রচুর বিট করতে পারে সালবিউটামল, সাইড এফেক্ট আছে মাথায় রেখে। আচ্ছা, এরপর আর কি হয়? লিউকোট্রিনস বের হবে। লিউকোট্রিনস বের হবে, এই লিউকোট্রিনস গুলোকে আমাদের কি করতে হবে? ব্যবহারটা বন্ধ করতে হবে। কি দিব? অ্যান্টি লিউকোট্রিন ড্রাগস। অ্যান্টি লিউকোট্রিন ড্রাগস সম্পর্কে আপনারা অলরেডি অবগত আছেন। ওই যে বলছিলাম মন্টেলুকাস, জাফিলুকাস, তাই না? জাফিল নামে পাওয়া যায়, আমি বলছিলাম। এই অ্যান্টি লিউকোট্রিন ড্রাগস কি আছে? মন্টেলুকাস। এটা বাজারে আপনি মন্টেয়ার, মোনাস, অ্যারোকাস অনেক নামই পাবেন। এরপর মাস্ট সেল স্ট্যাবিলাইজার। সাধারণত এই অ্যালার্জির সমস্যাগুলো হলে সেখান থেকে মাস্ট কোষ এগুলো হচ্ছে খুব বেশি রিলিজ হয়, এক্সেসিভ পরিমাণে রিলিজ হয়। মাস্ট কোষের কাজটা কি আসলে? আমাদের শরীরে যখনই অ্যালার্জি কন্ডিশন ঘটে তখন এই ব্রঙ্কোস্পাজম, তারপরে হচ্ছে ইনফ্লামেশন ঘটার যে প্রক্রিয়াগুলো, আপনার ব্লাড ভেসেলস বা রক্তবাহিকাগুলার কি বলে আপনাদের ভাষা পারমিয়াবিলিটি বলি, আপনাদের ভাষা আপনারা বলবেন ভেদ্যতা। এই ভেদ্যতা বেড়ে যায় কিছু পরিমাণ কোষ তখন সেখান থেকে প্রতিরক্ষা দেওয়ার জন্য বের হয়। আসলে জিনিসটা এমনিতেই, এটা কিন্তু কোনো বাইরে থেকে কোনো ফরেন পার্টিকেল আপনার প্রবেশ করে নেই। এটা কখন হওয়ার কথা? যখন নর্মালি বাইরে থেকে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া ঢুকলে তখন হওয়ার কথা, কিন্তু এটা ছাড়াই হচ্ছে, এই কারণেই কিন্তু অ্যালার্জি হতেছে আমরা। যাই হোক, তাহলে মাস্ক কোষগুলোকে কি করতে হবে? মাস্ক কোষগুলোকে আমাদের স্টেবল করতে হবে, নাইলে বেশি পরিমাণ হিস্টামিন তৈরি হবে আর আমাদের কন্টিনিউয়াস এই শ্বাসকষ্ট আস্তে আস্তে বাড়তেই থাকবে, অ্যালার্জিক কন্ডিশনগুলো বাড়তেই থাকবে। মাস্ক সেল স্ট্যাবিলাইজার কি আছে? কিটোটিফেন, তাই না? আমরা দেখছিলাম, দেখেন কিটোটিফেন। আচ্ছা, আর কিছু কিছু সময় অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস আমরা ডাইরেক্ট ব্যবহার করি। অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস কেন? আগেই বলে দিছি, যেখানে একটা ইনফ্লামেশন হবে, তাই না? বাইরে থেকে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকে নাই, একটা ইনফ্লামেশন বা প্রদাহ হবে। এই প্রদাহ হচ্ছে দেখে কিন্তু আমাদের এই অ্যালার্জিটা আমরা ফিল করতেছি, কারণ প্রদাহের মধ্যে কি কি কন্ডিশন আছে আমরা জানি, যে ব্লাড ভেসেলস পারমিয়াবিলিটি বেড়ে যাবে, মাসেলগুলো হেপাটাইট উৎপন্ন করবে, তাই না? এগুলো আমরা মোটামুটি অ্যানাটমি ফিজিওলজিতে পড়ে আসছি। স্টেরয়েড কি কি আছে? জনপ্রিয় একটা স্টেরয়েড হচ্ছে ডেক্সামিথাসোন, এছাড়া বেটামিথাসোনও ব্যবহার করা হয়। ডেক্সামিথাসোন, বেটামিথাসোন ব্যবহার করা হয়। এগুলো অনেক সময় আমরা ইসিতে মিশিয়ে দিই, নেবুলাইজেশনে সালবিউটামলের সাথে দেখবেন মিশিয়ে দিতেছে, মিশিয়ে তারপরে নেবুলাইজেশন হয়ে গেছে। তাহলে ওষুধ কি পাইলাম আমরা? ওষুধ পাইলাম আমরা যে অ্যালার্জি জনিত যেহেতু একটা কন্ডিশন, একটা ইনফ্লামেটরি কন্ডিশন, তাই অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি অ্যালার্জিক ড্রাগসগুলো আমরা অ্যাপ্লাই করব। কি কি আছে? ব্রঙ্কোডাইলেটর দিব, তারপরে অ্যান্টি লিউকোট্রিন ড্রাগস দিব, মাস্ট সেল স্ট্যাবিলাইজার দিব, আর অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস দিব। কি কি? স্টেরয়েড। কি কি? স্টেরয়েড।
অনেকে জিজ্ঞেস করে স্যার NSAID দেওয়া যায় না, নন স্টেরয়েডাল, ওইটাও তো অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। আসলে নন স্টেরয়েডাল ডেফিনেটলি একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস, কিন্তু স্টেরয়েড ড্রাগসগুলো এই ক্ষেত্রে খুব র্যাপিড কাজ করে, তাড়াতাড়ি কাজ করে। এখন একজনের শ্বাসকষ্ট, সে আপনার কাছে আসছে, সে চাবে কি উইদিন মিনিটস এর মধ্যে, মিনিটসও না আসলে উইদিন সেকেন্ডস এর মধ্যে যাতে তার এই সমস্যাটা লাঘব হয়। কারণ শ্বাস বন্ধ করে বা শ্বাসের কষ্ট নিয়ে কিন্তু বেশিক্ষণ আপনি থাকতে পারবেন পারবেন না, তাই না? এই গেল আমাদের মোটামুটি অ্যালার্জি সম্পর্কে কথাবার্তা। যে কোনো অ্যালার্জিতেই কিন্তু আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। যে কোনো অ্যালার্জি বলতে স্যার, ধরেন একজনকে মৌমাছি কামড় দিচ্ছে, মৌমাছি কামড় দিচ্ছে, তার মৌমাছিতে অ্যালার্জি আছে। আমি বলে দিয়েছি, আপনাদের স্যার বলে দিয়েছে যে অ্যাজমা একটা অ্যালার্জি কন্ডিশন বেসিক্যালি। সো মৌমাছি কামড় দিচ্ছে, এটাও কিন্তু একটা অ্যালার্জি। তো সেখানেও আমরা কি ব্যবহার করতে পারবো? সেখানে তো শ্বাসকষ্ট উঠবে না, বলেন? সেখানে কিন্তু তার শ্বাসকষ্ট উঠবে। ইমার্জেন্সি কন্ডিশন কিন্তু এগুলা খুব ইমার্জেন্সি কন্ডিশন। মৌমাছিতে যারা অ্যালার্জি থাকে, তাকে মৌমাছি কামড় দিলে আপনি যদি উইদিন মিনিটস এর মধ্যে তাকে আপনি সেভ করতে না পারেন, সে মারা যাবে। যাই হোক, সেখানে কি দিব? সেখানে কিন্তু আমরা এগুলো ব্যবহার করতে পারি। সেখানে কি দিব? এই যে মাস্ট সেল স্টেবিলাইজার যেটা আছে, এগুলো দিব, স্টেরয়েড দিব, ব্রঙ্কোডায়ালেটর দিব, তাই না? অ্যান্টিলিউকোট্রিজ ড্রাগস দিব। এটা দেখা যাবে তার সমস্যা অনেকখানি কমে আসবে। আচ্ছা, এরপর 10 নম্বরে চলে যাই। আচ্ছা, এগুলো কিন্তু আমি একটু ডিটেইলস আলোচনা করতেছি। সাধারণত আপনাদের অ্যানাটমি ফিজিওলজি ক্লাসগুলো আমি 7 to 8 কোশ্চেন পর্যন্ত চলে যাই, কিন্তু মেডিসিনের ক্লাসগুলো আমি একটু টাইম নেই। কারণ আছে, কারণ when you are dealing with medicine you are dealing with life, তাই না? সেটাতে একটা জিনিসের সাথে কম্পেয়ার করে আপনি এই জিনিসটা কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারেন আপনার কিন্তু সেটা জানা জরুরি। কারণ আপনি তো সব আলাদা আলাদা মুখস্থ রাখতে পারবেন না, আপনাকে গ্রুপ গ্রুপ করে জানতে হবে যে এই কন্ডিশনটা আমি আর কোথায় ব্যবহার করব। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, এরপর চলে আসেন, mention the causes, symptoms and treatment of skin abscess. Abscess কি জিনিস? বাংলা ভাষায় ফোড়া। abscess কি জিনিস? বাংলা ভাষায় ফোড়া। ফোড়া কিন্তু একটা ইনফ্লামেশন, ঠিক আছে? ফোড়া কিন্তু একটা ইনফ্লামেশন। এই ফোড়া জিনিসটা কি? ফোড়া জিনিসটা হচ্ছে ইনফ্লামেশনের একটা রেসপন্স। কি হবে? একটা ইনফ্লামেশনে কি হয়? একটা ইনফ্লামেশনে স্পেসিফিক লোকাল ইনফ্লামেশন। এখানে কি হবে? স্পেসিফিক লোকাল ইনফ্লামেশনে একটা জায়গা ফুলে যাবে, তাই না? সোয়েলিং হবে, সোয়েলিং। এরপরে ওই জায়গাটা লাল হয়ে যাবে, ওই জায়গার টেম্পারেচারটা বৃদ্ধি পাবে, টেম্পারেচারটা বৃদ্ধি পাবে। হাত দিয়ে দেখবেন গরম হয়ে আছে জায়গাটা, আর ব্যথা করবে। চারটা তার বেসিক ক্রাইটেরিয়া দেখে বোঝা যায় সেটা একটা অ্যাবসেস। আচ্ছা, আসলে আমাদের এখানে কি কি আছে? সোয়েলিং অফ স্কিন, পেইন, রেডনেস এন্ড ওয়ার্ম। সোয়েলিং মানে কি? ফুলে যাওয়া। পেইন মানে কি? ব্যথা হওয়া। রেডনেস মানে কি? লাল হয়ে যাবে। ওয়ার্ম মানে হচ্ছে জায়গাটা টেম্পারেচার বেড়ে যাবে। আপনি হাত দিয়ে দেখবেন, থার্মোমিটার দেওয়া লাগবে না, আপনি নরমাল টেম্পারেচার দেখবেন যেটা স্বাভাবিক আছে, আর ঠিক ওই জায়গায় হাত দিয়ে দেখবেন যে প্রচন্ড গরম হয়ে আছে, মনে হবে একটু গরম ছেঁকে গেছে জায়গাটা। এরপরে কমনলি আমরা আমাদের এই স্কিন অ্যাবসেস গুলোতে একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে অ্যাবসেস। এটা দেহের ভিতরে যদি আবার ইনফ্লামেশন হয়, সেই ইনফ্লামেশনে কিন্তু দেখা যাবে না। সিস্টেমিকে যদি হয়, যেমন একটু আগে আপনারা কি দেখছেন? একটু আগে আপনারা দেখছেন অ্যাজমার ক্ষেত্রে, তাই না? অ্যাজমার ক্ষেত্রে ওইটার কিন্তু একটা ইনফ্লামেটরি কজ ছিল। সেই ইনফ্লামেটরি কজে কিন্তু পাস দেখা যাবে না বা পুজ দেখা যাবে না। অনেকেরই আপনাদের প্রশ্ন থাকে, স্যার এখানে আমরা পুজ কেন দেখতে পাই? হোয়াট ইজ পাস অ্যাকচুয়ালি? এই অ্যাবসেন্সগুলো হয় ব্যাকটেরিয়ার সংক্রমণ। যখন আপনার দেহে স্কিনে বা চামড়ায় ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে, আপনার দেহের ভিতরে আল্লাহ প্রদত্ত কিছু কণিকা আছে, রক্তকণিকা, শ্বেত রক্তকণিকার নাম জানে। তাদের মধ্যে দুইজন সৈন্য, যেমন নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ কি? অ্যাক্টিভেটেড মনোসাইট, এদেরকে হচ্ছে ম্যাক্রোফেজ বলা হয়।
আমি শব্দগুলো ইউজ করতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ আপনারা এখন ভাগ করে আসেন না আসলে। যাই হোক, সহজ ভাষায় বলতে গেলে আমাদের রক্তের মধ্যে কিছু কণা থাকে, যে কণাগুলা তখন আমাদেরকে প্রতিরক্ষা দিতে আসে। এই কণাগুলা ব্যাকটেরিয়াগুলোকে খেয়ে ফেলে, এবং খেয়ে ফেলে ব্যাকটেরিয়াকেও মেরে ফেলে, একসময় নিজেও মরে যায়। এই যে ব্যাকটেরিয়া খাইছে, মৃত ব্যাকটেরিয়া সাথে মৃত এই কোষগুলা, তার সাথে রাসায়নিক পদার্থ, এরা একত্রে জমে যায়। একত্রে ওই সাদা পদার্থটাকে আমরা পুষ বলি। একজনের পুষ বা মানে হচ্ছে তার শরীরের নরমাল ইমিউন সিস্টেম ইনট্যাক্ট আছে, মানে শরীর ফাইট করতেছে যে কোনো ধরনের সমস্যার জন্য। এটাই হচ্ছে অ্যাকুমুলেশন অফ পাস। এটা সম্ভবত লোকাল ইনফ্লামেশনে দেখতে পাবেন, যেটা লোকালি যদি আপনার ইনফ্লামেশন হয়। ট্রিটমেন্ট কি করবেন? ট্রিটমেন্ট হচ্ছে, বুঝতেই পারতেছেন যেহেতু একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, আপনার এখানে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আছে। স্কিনের যে কোনো ইনফেকশনের ক্ষেত্রে খুব জনপ্রিয় অ্যান্টিবায়োটিক হচ্ছে ফ্লুক্লোক্সাসিলিন। এটা বাজারে ফ্লুক্লক্স, তারপরে স্কিলক্স, এগুলো নামে পাওয়া যায়। ফ্লুক্লোক্সাসিলিন 500 mg। ফ্লুক্লক্সের একটা মজার ব্যাপার হচ্ছে যে এটা 4 বার খেতে হয় দিনে, 6 ঘন্টা পর পর দিনে 4 বার খেতে হয়। আপনারা আরো কিছু অ্যান্টিবায়োটিকের নাম জেনে থাকবেন, সেফিক্সিন, আজিথ্রোমাইসিন, ওগুলো কিন্তু খেয়াল করবেন এতবার খেতে হয় না। সেফিক্সিন এটা খেতে হয় আপনার সেফট্রিনলে পাওয়া যায় 12 ঘন্টা পর পর, আর আজিথ্রোমাইসিন এটা দিনে একবার খেলেই চলে। ফ্লুক্লোক্সের কাজ হচ্ছে এটা দিনে 4 বার খেতে হয়, কারণ এটা র‍্যাপিডলি দেখা গেছে যে আপনার স্কিন বা ব্লাড ভেসেল বেশি রকম ছড়ায়, অ্যাভেলেবিলিটি তার কম থাকে, তাকে আবার 6 ঘন্টা পর পর লোডিং করতে হয়, দিনে লোড দিতে হয়। আচ্ছা, তাহলে একটা গেল হচ্ছে ফ্লুক্লক্স। এখন যেহেতু এটা একটা ব্যাকটেরিয়াল কন্ডিশন, এটা ইনফ্লামেটরি কন্ডিশন, আমরা কি করব? আদার কিছু জিনিস আমরা ব্যবহার করব। কি ব্যবহার করব? যেহেতু ব্যথা হচ্ছে, আমরা ব্যথার জন্য একটা এনএসএআইডি ব্যবহার করব, ন্যাপ্রোজেন বা কিটোরাল। এছাড়া আমরা অনেক সময়, এটা সবসময় ব্যবহার করেন, অনেক সময় ব্যবহার করেন আমরা এন্টি অ্যালার্জি যেগুলো আছে, যেমন ডোরাটালিন, ডেসডোরাটালিন, এগুলো ব্যবহার করি। তবে এটা আপনাদের দেওয়ার প্রয়োজন নাই, এটা আমি বলে দিচ্ছি। ডেসডোরাটালিন, ডোরাটালিন এগুলো দেওয়ার প্রয়োজন নেই। সাধারণত যদি অ্যাবসেস হয় সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক, তারপর একটা এনএসএআইডি, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, যেমন নেপ্রোজেন, কিটোরালাইট, এগুলো দেবেন। আর ব্যথার ওষুধ দিচ্ছেন, সাথে একটা ওমেপ্রাজল, গ্যাস্ট্রিক ওষুধ লাগবে, তাই না? কারণ গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন বেড়ে যায়। এখানে আপনাদের একটা কোশ্চেন থাকে, স্যার এটা তো একটা ইনফ্লামেটরি কন্ডিশন, সো হোয়াই আর টু বি গিভিং স্টেরয়েড? আমরা স্টেরয়েড কেন দিব? কারণ আপনি কিন্তু এখানে একটা অ্যান্টি ইনফ্লামেটরি দিচ্ছেন। কোথায় দিচ্ছেন? এই যে ন্যাপ্রোজেন, এটা একটা অ্যান্টি ইনফ্লামেটরি, তাই না? মনে আছে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগসগুলো মনে আছে? নন স্টেরয়েডাল ফার্মাকোলজি করার কথা। আচ্ছা, সো আপনি কিন্তু একটা দিচ্ছেন যেটা একই সাথে দুইটা কাজ করতেছে, এটা ইনফ্লামেশনও কমাচ্ছে, আবার ব্যথাটাও কমাইতেছে, তাই না? সো এখানে আর স্টেরয়েড ব্যবহার করার প্রয়োজন নাই। আচ্ছা, তাহলে ফ্লুক্লক্স, নেপ্রোজেন আর হচ্ছে ওমেপ্রাজল, এই তিনটা ওষুধ দিলে আমরা হয়ে যাচ্ছে। আমরা কি কি দিব? আমরা দিব অ্যান্টিবায়োটিক, আমরা দিব নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস যেমন নেপ্রোজেন, আর দিব গ্যাস্ট্রিক, এটা প্রিভেন্ট করার জন্য যে কোনো একটা অ্যান্টি আলসারেন্ট ভালো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে কারো ফোড়া হয়েছে, আমি একটু আউটসাইড দা ফাইল কথা বলি। কারো ফোড়া হয়েছে, আপনার কাছে আসছে, আপনি দেখলেন ফোড়াটা বেশ বড়, বেশ তরতাজা, তাকে কি এইসব ওষুধ দিলে সারবে? আপনার কি মনে হয়? আপনি কিছুই বললেন না, আসলে এই ওষুধ দিয়ে দিলে সারবে? ভেরি গুড। আগে এই ফোড়াটা বের করতে হবে, একজন বলল। ঠিক, এটা আমাদের ধর্মের একটা কাহিনীর মতো। যেমন আমাদের ধর্মে, আমি মুসলিম আর কি, হ্যাঁ, মুসলিম একটা ধর্ম, একটা কেউ মাইন্ড করেন না, গতাগত ক্যান্সার, এটা এক্সাম্পল দিই, হ্যাঁ। আচ্ছা, আমাদের মুসলিম ধর্মে একটা গল্প আছে যে
কোন একটা কুয়ার মধ্যে যদি একটা বিড়াল পড়ে তাহলে 40 বালতি পানি ওই কুয়া থেকে তুলে ফালাই দিলে কুয়াটা পানি পরিষ্কার হয়ে যায়, আমাদের ধর্মে আছে। কিন্তু এখন একটা স্বাভাবিক মাথা দিয়ে চিন্তা করেন, আমি যদি বিড়াল তারে রাইখা 40 বালতি পানি তুলি কোনদিন আমার কুয়া পরিষ্কার হবে? আমার আগে কি করতে হবে? বিড়াল ফলাই, তাই না? বিড়াল আগে তুইলা ফলাই, এরপর আমি কুয়ার পানি খাবো। আপনারা কথা ধরতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, আমরা কি করবো? আগে ফোড়াটা থেকে আগে তার ভিতরে যেই ময়লাটা আছে মানে তুজ আছে যেগুলো সেগুলো বের করতে হবে। নাইলে ওইটার ভিতরে ব্যাকটেরিয়ার ঘনত্ব একটু বেশি, আপনি যত ইনকিউবেট দেন না কেন সহজে সেটা কি হবে? ছাড়বে না, উল্টা কাজ হবে। উল্টা কি হবে? ওই ব্যাকটেরিয়াগুলো টের পাবে যে আপনি দেখেন ভিতরে একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছেন। এবং ভয়ের একটা ব্যাপার যেটা বাংলাদেশের অনেক মানুষই সচেতনভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে না, সেটার কারণে বেশিরভাগ ব্যাকটেরিয়াগুলাই এখন অ্যান্টিবায়োটিকের প্রতিরোধী হয়ে উঠেছে। কারণ ব্যাকটেরিয়ার কিন্তু একটা অদ্ভুত ক্ষমতা আছে, কিন্তু রোবটের মতো। আপনি যখন কোনো একটা অ্যান্টিবায়োটিক দেন, যদি অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট না করা হয় তাহলে ওই ব্যাকটেরিয়াগুলো যে ব্যাকটেরিয়াগুলো বেঁচে ছিল লাস্টের দিকে, হ্যাঁ, যে ব্যাকটেরিয়াগুলো বেঁচে ছিল লাস্টের দিকে সেগুলো ওই ব্যাকটেরিয়া ওই অ্যান্টিবায়োটিকটাকে চিনে। ওর রাসায়নিক যে গঠন সেটা সম্পর্কে সে অবগত হয় এবং অবগত হয়ে সে ওটার বিরুদ্ধে একটা কোষ তৈরি করে, যেটাকে আমরা আমাদের ভাষায় জেনেটিক কোড বলি। যাই হোক, এই যে প্রতিরোধী হয়ে উঠলো, এটা থেকে যত ব্যাকটেরিয়া হবে ওইসব ব্যাকটেরিয়াকে আপনি আর এই অ্যান্টিবায়োটিকটা সারাইতে পারবেন না। এই জিনিসটা ভয়ের কথা না, কারণ আমাদের হাতে অ্যান্টিবায়োটিক কিন্তু লিমিটেড, বিজ্ঞানের হাতে অ্যান্টিবায়োটিক লিমিটেড। অ্যান্টিবায়োটিক যদি সব হচ্ছে রেজিস্ট্যান্ট হয়ে যায়, একসময় কি হবে? মানুষ সাধারণ পেশাবের ইনফেকশনে মানুষ মারা যাবে। এরকম কেস কিন্তু আমরা পাইছি। পিজি হসপিটালে একবার এরকম পেশেন্ট আসছিল যার পেশাবের ইনফেকশন হয়েছে। মজার কথা হয়েছে ওই ব্যাকটেরিয়া কোনো অ্যান্টিবায়োটিকে সেনসিটিভ না, সব রেজিস্ট্যান্ট। ওই পেশেন্টের জন্য আর কি কোনো ওষুধ আছে? হ্যাঁ, পেশেন্ট কিন্তু এই ইনফেকশনটি আস্তে আস্তে বাড়তে থাকবে, মারা যাবে। খুব সিম্পল ওষুধে মারা গেল, তাই না? আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে? ওই ফোড়াটাকে আপনাদের ভাষায় বলতে গালতে হবে, গাইলার ভিতরে পুষগুলোকে বাইর করে দিতে হবে। আপনারা যদি পারেন সেক্ষেত্রে আপনারা করবেন, ওই যদি না পারেন তখন মনে হয় সেক্ষেত্রে ডাক্তারের কাছে রেফার করবেন। আর ফোড়া গালার একটা সিস্টেম আছে, আপনারা জানেন যে ক্রুশিয়েট বা ক্রস ইনসিশন দিতে হবে। ক্রস করে কেটে তারপর আঙুলটা ভিতরে ইন্ট্রোডিউস করে ভিতরে কতগুলো আবার ফোলা লোবিউল থাকে এগুলো ফাটাই দিতে হবে, আর পুষটাকে পুরো ড্রেন করে দিতে হবে, তাই না? এটা কিন্তু ব্যাপার আছে। যাই হোক, যদি পারেন তো পারেন, না পারলে হচ্ছে ডাক্তারের কাছে পাঠিয়ে দেবেন। ডাক্তারের কাছে যদি পাঠাবেন সেক্ষেত্রে ব্যথার ওষুধ আর অ্যান্টি আলসারের দিয়ে পাঠাবেন, তখন আর অ্যান্টিবায়োটিক দিবেন না। ডাক্তার আগে এটাকে গালবে, গালার পরে অ্যান্টিবায়োটিক দিবে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে আমরা ফোড়ার ক্ষেত্রে কি করবো? ফোড়ার ক্ষেত্রে আমাদের টার্গেট হচ্ছে যে ইনসিশন এন্ড ড্রেনেজ অফ দ্য পাস, আমরা এই কথাটা বলি, ইনসিশন এন্ড ড্রেনেজ অফ দ্য পাস। এরপরে হচ্ছে দিব আমরা ফ্লুক্লক্স, অ্যান্টিবায়োটিক যেটা একটা ব্যথার ওষুধ এনএসএআইডি, আর হচ্ছে অ্যান্টি আলসারের যেটা। আমার কথা বুঝতে পারছেন? তাহলে ট্রিটমেন্ট কি হবে? ইনসিশন এন্ড ড্রেনেজ অফ দ্য অ্যাবসেস। এই কথাটা কিন্তু আপনাদের এখানে লেখা নেই, হ্যাঁ, লিখে নেন, ইনসিশন এন্ড ড্রেনেজ অফ অ্যাবসেস। হ্যাঁ, ট্রিটমেন্ট কিন্তু এটা আপনাদের লাগবে, আপনারা তো যখন ট্রিটমেন্ট করতে যাবেন একটু লাগবে, আমাদের এগুলো ছাড়া ট্রিটমেন্ট করতে পারবেন না। ইনসিশন এন্ড ড্রেনেজ অফ দ্য পাস, ইনসিশন মানে কি? দেখা যায় আপনার ক্লাস কি মোবাইলে দেখতেছেন নাকি ছোট মোবাইল?
ল্যাপটপ প্রজেক্টর, তাহলে তো আমার লেখাটা বড় দেখা যাচ্ছে তাই না? আচ্ছা ঠিক আছে, এটা তো বোঝা যাচ্ছে না লেখা, ঠিক আছে। আচ্ছা তাহলে ইনসিশন এন্ড ড্রেনেজ, DRAINGE, ড্রেনেজ অফ অ্যাবসেস। এরপরে আপনি কি কি দিবেন? ওষুধ দিবেন হচ্ছে ফ্লুক্লক্সাসিলিন, সাথে দিবেন নেপ্রোক্সেন, NSAID, সাথে দিবেন এলডি আলসারেন। এরপরে আপনি টেস্ট ল্যাবরেটরি লিখলেও লিখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা এরপর চলে আসেন একটা গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা দেখবেন প্রায় রাস্তাঘাটে এটা শুনতে পারেন, চুলকানি, খাওজানি, তাই না? রাস্তাঘাটে মলম লাগাইলে চুলকানি চলে যাবে, হ্যাঁ অনেকেই দেখে। তারপরে সাধারণত কিশোর বয়সের ছেলেরা বা অতি বয়সের ছেলেরা, যাদের বয়স 12 থেকে 20 বছর, তাদের অনেকেরই এই রোগটা হয়, কিন্তু অনেকে বলতে লজ্জা পায়। এটা হচ্ছে রিং ওয়ার্ম। রিং ওয়ার্ম মানে কি? রিং ওয়ার্ম একটা ফাঙ্গাল ইনফেকশন, ঠিক আছে? সাধারণত পুঁচকিতে, বগলের পুঁচকি, রানের চিপায়, এই ধরনের জায়গাগুলোতে রিং ওয়ার্ম হতে পারে। কাকে দিয়ে হয়? ডার্মাটোফাইটস, একটা গোত্র ফাঙ্গাসের। ফাঙ্গাসের কিন্তু অনেকগুলো গোত্র আছে, যেমন অ্যাস্ট্রোমাইকোটা, ব্যাসিডিওমাইকোটা, জিউটেরোমাইকোটা, মাইকোফাইটোফাইটা, জাইগোমাইকোটা, অনেক ধরনের গোত্র আছে। যাই হোক, ডার্মাটোফাইটস এই গোত্রের ফাঙ্গাস দ্বারা এদের ইনফেকশন হয়। এই জিনিসটাকে রিং ওয়ার্ম বলে। অনেকে আমাকে প্রশ্ন করে, স্যার রিং ওয়ার্ম কেন বলে? ওয়ার্ম মানে তো আসলে কৃমি। আসলে রিং ওয়ার্ম বলা হয় কারণ একটা পরজীবী দ্বারা হচ্ছে। আর কেন রিং বলা হচ্ছে? কারণ এটার লেশনটা দেখতে অনেকখানি রিং এর মতো দেখা গেছে, এরকম 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 গোটা 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 বুঝতে পারছেন? এই গোটাগুলো মাঝখানের গুলো ঠিক হবে, আবার প্রান্তের দিকে উঠবে, পরে এটা যাবে না। যতদিন ওষুধ না দিবে ঠিক মতো এটা যাবে না, আর খালি চুলকাবে। চুলকাইলে ছোট ছোট গোটার মতো হয়েছে তো সাইডে, এই যে রিংয়ের যে মার্জিন, যে প্রান্তের যে অংশ, বর্ডার, এই বর্ডারে চুলকাইলে কি হবে? কষ করবে, বুঝতে পারছেন? কষের মতো করবে। এটা কোথায় বেশি হয়? এই যে বগলে, রানের পুঁচকিতে, এইসব জায়গাতে অনেক বেশি হয়। বলবে এইসা চুলকাইলে ভাল লাগে, ছিল লাগেছে, চামড়ার উপরে ছুঁইলা ফেলাইছি, তাও চুলকাইলে ভাল লাগে। আর কালো কালো স্পট পড়ে যায়, দাগ পড়ে যায়, চুলকানোর পরে চামড়াটা তুলে ফেলছেন, বারবার স্ক্র্যাচ করতেছেন মুখে, দাগ পড়ে যাবে না? স্কিনে দাগ পড়ে যাবে। আচ্ছা আসলে তাইলে যদি ফাঙ্গাই দ্বারা স্কিন ইনফেকশন হয় তাকে রিং ওয়ার্ম বলে। রিং ওয়ার্ম কত জায়গায় আছে বা কত রকম হতে পারে? আসলে স্থান ভেদে তার নাম ভিন্ন হয়ে যায়, কারণ একই থাকে, ওষুধ একই থাকে, কিন্তু নাম ভিন্ন হয়ে যায়। যেমন টিনিয়া পেনিস, পায়ে হবে, আঙ্গুলের চিপায়। কেন স্যার বারবার চিপায় পড়তেছে? চিপায় কেন হয়? কারণ ফাঙ্গাস বা ফাঙ্গাসের বাংলা অর্থ হচ্ছে ছত্রাক। আপনারা দেখছেন, আপনারা যেহেতু সাভারে থাকেন, আপনাদের এখানে তো ইট বালু সিমেন্টের জঙ্গল কম, আপনাদের তো ন্যাচারাল পরিবেশ আছে না, তাই না? আছে না? আপনারা দেখবেন একটু সেতে পরিবেশে, একটু অবলুকা পরিবেশে ছত্রাক জন্মায় না? এই যে ব্যাঙের ছাতা বলেছিলেন আপনারা। আচ্ছা ঠিক এরকমই আমাদেরও দেখে যে জায়গাগুলো একটু অন্ধকার, একটু সাধারণত আলো বাতাস কম দেখে এবং একটু স্যাঁতসেঁতে টাইপের, সেসব থেকে বেশি হয়। টিনিয়া পেনিস, আঙুলের চিপ, এই আঙুল চিপে এটা ঘরের বউদের অনেক বেশি। কেন? তারা বারবার পানিতে কাজ করে, তারা বলে যে পানিতে আঙুল খেয়ে ফেলছে, তারা এটা বলে, হ্যাঁ পানিতে আঙুল খেয়ে ফেলছে, এরা বলে। কাজ করে তারপর রান্নাঘরে মারা কাজ করে, বোনেরা কাজ করে। যখন বোনেরা মারা কাজ করে তাহলে শরীর অনেক ঘামে, কিন্তু রান্নাঘরে গরম না, ওটাতেও ঘামে। এই আঙুলের চিপাগুলো কিন্তু কখনো কেয়ার করে পরিষ্কার করা হয় না, সেই কারণে এখানে ফাঙ্গাসি স্পোর করে এখানে হইতে পারে। যেহেতু পায়ে হচ্ছে, এটার নাম হচ্ছে টিনিয়া পেনিস, পেনিস মানে পা। এরপরে হচ্ছে পুঁচকিতে যেটা বলছিলাম আমি, সেটা বলছি টিনিয়া প্লুরিসের কথা।
জন্ডিস মানে হচ্ছে পুষ্টিগত হয়। এরপর যদি ওভারঅল বডিতে হয় সেটাকে বলা হয় টিনিয়া কর্পোরিস। যদি ফেসে হয় সেটাকে বলা হয় টিনিয়া ফেসি। টিনিয়া ক্যাপিটিস এটা হচ্ছে যাদের মাথায় হবে, বলে যে আমার মাথায় যে এতটুকু জায়গায় হঠাৎ করে চুল পড়ে গেছে, এত চুলকাইতেছে, আমার মাথা খালি ঘামে, চুল পড়ে যায় আর খুব চুলকায়, ভিতরে চামড়ার মধ্যে মনে হয় কেমন যেন গোটা গোটা হয়েছে, চামড়ার মধ্যে কেমন মনে হয় যেন গোটা গোটা হয়েছে এই ভিতরে। এটার কারণে কিন্তু চুল পড়ে অনেক, হ্যাঁ অনেকেরই চুল পড়ে যায়। এরপর হচ্ছে টিনিয়া ম্যানাম হাতের তালুতে হয়, আর টিনিয়া আনগুইয়াম বা অঙ্কোমাইকোসিস। এটা কি? টিনিয়া আনগুইয়াম এটা পাশে লিখে নেন। নখের মধ্যে ইনফেকশন হবে, নখের আকৃতি বিকৃত হয়ে যাবে, নখ মোটা হয়ে যাবে, শুষ্ক হয়ে যাবে, বাধা দিয়ে এক ধরনের আকার শো করবে। অনেকেরই আছে দেখেন না, নখ একদম কেমন হয়ে যায়, মোটা হয়ে নষ্ট হয়ে যায়, ভাইগা ভাইগা উঠে আসে খানিকটা খানিকটা নখ, হাতে পায়ের নখ যেটা নেই, হ্যাঁ এটা অনেকেরই কিন্তু মোটা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা ফাঙ্গাল ইনফেকশন। এটাকে টিনিয়া আনগুইয়াম বা অঙ্কোমাইকোসিস বলা হয়। আচ্ছা, এখন আসেন আমাদের ট্রিটমেন্ট কি। ফাঙ্গালের যেটাই হোক না কেন আমরা এইটি ফাঙ্গাল ড্রাগস দিই। কি কি আছে? কিটোকোনাজল, ইট্রাকোনাজল, তাই না? বলছিলাম টার্বিনাফিন, ডাইসোফুলভিন, তারপরে হচ্ছে ফোরিকোনাজল, লোলিকোনাজল, অনেকগুলোই আপনাদেরকে বলছিলাম আমি পড়ানোর সময়। আমি সাধারণত ফাঙ্গালের অনেকগুলো ড্রাগসের নাম বলি। এটার কারণ হচ্ছে যে অনেক সময় রেগুলার ফাঙ্গাল ওষুধগুলো কাজ করে না। যাই হোক, কি দিব? ক্যাপসুল ফ্লোকোনাজল দিব 15 ফ্লুগাল নামে পাওয়া যায়, ফ্লুগাল। প্রতিদিন কয়টা করে? প্রতিদিন একটা করে দিলেই হবে। এক সপ্তাহ করে 2 সপ্তাহ দিলেই দেখা যাবে সেরে গেছে। আচ্ছা, ক্যাপসুল দিচ্ছি কারণ হচ্ছে যাতে রক্তের মাধ্যমে আমাদের ওষুধটা সেই জায়গায় পৌঁছে যায়। আর যেহেতু টিনিয়া কুরিস এটা দেখাই যাচ্ছে হাতে পায়ের কোথায় হইতেছে, ভাঁজের মধ্যে হচ্ছে বা বগলে কুচিতে হচ্ছে, তাই আমরা এখানে কিমো লাগাতে পারি, ইকোনাজল। এখানে কিন্তু আপনারা মাইক্রোনাজলও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ইকোনাজল, মাইক্রোনাজল এগুলো ব্যবহার করা যায়। আর সাথে ডেসলোরাটালিন, এটা অ্যান্টিঅ্যালার্জিক হিসেবে ড্রাগসগুলো আমরা অনেক জায়গাতেই অ্যাড করি। আর যে জায়গায় আপনি ইনফেকশনটা হয়েছে ওই জায়গার কিছু কেয়ার আছে, কিছু কেয়ারের কথা বলে দিতে হবে। কি কি? সেই জায়গাটা ড্রাই রাখতে হবে, শুষ্ক রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। আচ্ছা, এই গেল আপনাদের শীতের কথা। এবার আমি এক্সট্রা কিছু কথা বলি। মনে রাখবেন যে ফ্লুকোনাজল ওষুধটাকে মুখে দিয়েছেন, এই ক্ষেত্রে কখন দিব? যখন একটা রোগীর প্রচন্ড সমস্যা কমতেছে না, সেক্ষেত্রে তাকে দিবেন। আদারওয়াইজ ফ্লুগাল অলওয়েজ মুখে দেওয়ার প্রয়োজন নাই। আপনি ইকোনাজল বা মাইক্রোনাজল যে ক্রিম আছে, ক্রিম দিলেই দেখবেন অনেকখানি সেরে যেতেছে। যার ক্রিম দিলেই সেরে যাবে তাকে বারবার সময় শুধু ওষুধ খাওয়ানোর প্রয়োজন নেই। এটা 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে অনেকেরই দেখবেন আপনার প্রশ্ন করেন, স্যার মাথায় হলে কি করবো? মাথায় হলে তাকে মেডিকেটেড শ্যাম্পু দিবেন। এই ইকোনাজল, ফ্লুকোনাজল এগুলা কিটোকোনাজল এগুলো শ্যাম্পু পাওয়া যায়, শ্যাম্পু কিনে দিতে হবে, তখন এর মাথাটা সেরে গেছে। অনেকের গায়ে হয়, স্যার গায়ে হলে কি করবো? গায়ে হলে ওষুধ দিবেন, সাথে সাবান দিতে হবে। ইকোনাজল, মাইক্রোনাজল এগুলোর সাবান পাওয়া যায়, বুঝতে পারছেন? এগুলো সাধারণত সব রোগীকে দেওয়ার চেষ্টা করবেন না, কারণ এগুলোর দাম অনেক বেশি, সাবানটার দাম অনেক বেশি, শ্যাম্পুটার দাম অনেক বেশি। যদি একদম মানে খুব আর্জেন্সি না হয়, টাকা পয়সা না থাকে, তাহলে দিবেন না। যার অনেক টাকা পয়সা, তার মাথায় একটু ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, এটা তার অনেক চিন্তা, তার 1000-2000 টাকা গেলে কিছু হবে না, ইনফেকশন কমে যাবে। কিন্তু যেই বেটা 3 বেলা খাইতে পায় না, ওর মাথায় এমনিতেই ঘামে, টেনশনে সারাদিন রোদের মধ্যে কাজ করে, ওরে আপনি 1200 টাকা শ্যাম্পু দিয়ে রাখলেন, এই 1200 টাকা শ্যাম্পু দিয়ে ক্লিন করলো, কিন্তু আবার কিন্তু তার মাথা ঘামবে, আবার তা হবে। ওই লোকের 3 বেলা খাওয়াটাই ইম্পর্টেন্ট, তার মাথার ইনফেকশন কিন্তু ইম্পর্টেন্ট না। অনেক সময় আপনারা বলেন ডাক্তার টাকা দেখে ট্রিটমেন্ট দেয়, এই যে এইসব জায়গাগুলোতে টাকা দেখে ট্রিটমেন্ট দিতে হয়। যাই হোক, ট্রিটমেন্ট কি দিব আমরা? এই বগলে বা কুচকিতে যদি ফাঙ্গাল ইনফেকশন হয়, আমরা ফ্লুকোনাজল 50 mg, মেইন ট্রিটমেন্ট কোনটা? ইকোনাজল ক্রিম যেটা পাওয়া যায়, ক্রিম সেটা, আর সাথে ডেসলোরাটালিন এটা আপনারা অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, এই গেল মোটামুটি কথা। আজকে আমি আলোচনা এই পর্যন্তই রাখতে চাই।
পরবর্তী আবার ওরাল ক্লাস থেকে আপনারা শুরু করেন। আর আপনাদেরকে একটা কথা বলি যে আমি নেক্সট দিন আসলে 9-10 আর এই যে 9-10-11 আজকে পড়াইলাম, এই তিনটে সম্পর্কে আমি আপনাদের জিজ্ঞেস করবো। আমার ক্লাসের তরফে আমি একটু জিজ্ঞেস করবো যে আপনারা আসলে কতটুকু প্রিপারেশন নিচ্ছেন মানুষকে সেবা দেওয়ার, বা আপনারা যে ফার্নিচারের কিন্তু গরিব মানুষ ডিল করে। সো ইউ হ্যাভ টু বি স্পেসিফিক অ্যাকচুয়ালি, যে আপনি যা দিচ্ছেন রোগীর 1 টাকা এক্সট্রা খরচ করা যাচ্ছে না, এটা আপনি স্পেসিফিক দিতে হবে। পরের দিন আমি জিজ্ঞেস করবো। আর মেডিসিন পার্টটা আমার সবসময় আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এটা সবসময় ডিটেলস করবে, সময় একটু বেশি লাগে, আপনাদের কথাবার্তা একটু বেশি শুনি, কিন্তু ডিটেলস করবে, কখনোই শর্ট করবে না। আপনি ডেফিনেটলি একদিনে 10টা পড়ে গেলেন, আপনার জ্ঞান শর্ট থাকবে, এই কাজটা করবেন। একদিনে কম পড়েন, একদিনে পড়ানেন কম, ওইটা ডিটেলস শেষ করে, ওটা যাতে আপনার মাথায় গাইতে থাকে, এটা আমি আর সারা জীবন যাতে না বলি। আপনারা করতে পারছেন সবাই? ঠিক আছে। ক্লাস কি বিরক্ত লাগছে নাকি? বিরক্ত লাগে নাই? ঠিক আছে। ওই যে আপা খুব জোরে বলছে যে না স্যার বিরক্ত লাগে নাই। আপা তাইলে ধরা যায় যে আমি আপনাদের সবাইকে সন্তুষ্ট করতে পারছি। আমি আপনাদের বাসায় কিন্তু দাওয়াত খাবো, ঠিক আছে? ভাইরা বলতে পারেন যে আমাদের সাথে দাওয়াত খাবেন না কেন, আপনারা তো বাসায় রান্না করে খাওয়াবে, আপনারা তো বাসায় রান্না করতে পারবেন না, আপনাদের সাথে আলাদা আমি চা খাবার রেস্টুরেন্টে বা হোটেলে খাই নিব, কিন্তু আমাদের হাতে কোনো একদিন এসে খাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই রাখতেছি। হ্যাঁ, ভালো থাকবেন সবাই।